নমস্কার, আমি শুভম রায়। আপনারা দেখছেন জিটিভি, দ্রুতগতিতে সবার সাথে। 28 মার্চ অর্থাৎ বৃহস্পতিবার বহরমপুর প্রদেশ কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন বহরমপুর প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। উক্ত সাংবাদিক বৈঠকে তিনি যা যা বললেন চলুন আমরা তা শুনে নিই এবং আপনাদেরকেও শোনাই। যা সত্য তাই বলেছেন, তাকে ধন্যবাদ। তার দৃঢ়তা আছে, তার সততা আছে, তাই তিনি বলতে পেরেছেন। পার্লামেন্টের মধ্যেও নির্মলা সীতারামনকে অনেক সময় আমরা অনেক বিষয়ে অনেক বিতর্কে তাকে আমরা প্রশ্ন করি। ব্যক্তিগতভাবে নির্মলা সীতারামনকে কখনো অভিযুক্ত করিনি আমরা, কিন্তু নির্মলা সীতারামন যে সরকারের হয়ে অর্থ মন্ত্রক সামলাচ্ছে সেই সরকারের পক্ষে যখন তিনি তর্ক করেন তখন তাকে দেখে খারাপ লাগে। তিনি হচ্ছেন পরিস্থিতির শিকার। তিনি নিজে বোঝেন না তা নয়, তার স্বামী যেমন অর্থনীতিবিদ, নির্মলা সীতারামন নিজেও কিন্তু অর্থনীতির ছাত্রী। ফলে তিনি কিছু বোঝেন না তা নয়, কিন্তু আজকের বিজেপি সরকারের একজনই কথা বলেন, একজনই বোঝেন, তার কথা সবাইকে মানতে হয়। ফলে এত বড় যে সত্যি কথাটা বলে দিয়েছে নির্মলা সীতারামন, ভারতবর্ষের অর্থমন্ত্রী, তার স্বামী, তার হাজবেন্ড, আমি তাকে তারিফ করব। হি ইজ ডিজার্ভ টু বি প্রেজড ল্যাভিশলি। আমরা যে কথাটা সেদিন বলছিলাম সে কথাটা সত্য হলো। রাহুল গান্ধী যে কথাটা দীর্ঘদিন ধরে বলছে আজ তা সত্য হলো। যেদিন নির্বাচনী বন্ড পার্লামেন্টে পাস হয় ফাইন্যান্স বিলের সঙ্গে, সেদিন আমরা প্রতিবাদ করেছিলাম, বিরোধিতা করেছিলাম। কারণ আমরা বুঝেছিলাম এই ইলেকট্রাল বন্ডের মাধ্যমে এক ধরনের তোলা আদায়ের ব্যবস্থা হবে। এটা আর কিছু না, তোলা আদায়ের ব্যবস্থা। তোলার একটা যন্ত্রের নাম নির্বাচনী বন্ড। না তো ভারতবর্ষের এইসব লটারি কিংরা, লটারির রাজা গোটা দেশকে যারা জুয়ার খেলার মধ্যে গোটা দেশের যুব সম্প্রদায়কে যারা আবদ্ধ করতে চাইছে, এ বাংলায় ঘরে ঘরে মদ, ঘরে ঘরে জুয়া পাবেন। সেই জুয়া হচ্ছে লটারি জুয়া। এই বাংলার সরকারকে সেই লটারির রাজা 600 কোটি টাকা ডোনেশন দিচ্ছে। কেন? বাংলায় জুয়া খেলাতে যেন কোনো অসুবিধা না হয়। আর কাকে দিচ্ছে? বিজেপি, অর্থাৎ মোদীকে। বড় অদ্ভুত অদ্ভুত তথ্য বার হয়ে গেছে যে একজন টাকা দিচ্ছে, তারপরে সে কন্ট্রাক্ট পাচ্ছে। দেখা গেছে এইভাবে চাঁদা ধান্দা করতে গিয়ে, অর্থাৎ চাঁদার বদলে ধান্দা করতে গিয়ে ভারত সরকারের 4 লক্ষ কোটি টাকার টেন্ডার বন্টন করতে হয়েছে। 4 লাখ কোটি টাকার উপর টেন্ডার বন্টন করতে হচ্ছে এই চাঁদা থেকে ধান্দা করতে। আমি সালাম জানাবো ভারতবর্ষের বিচারপতিদের, যে বিচারপতির সিদ্ধান্ত নিয়েছিলেন ইলেকট্রাল বন্ড সমস্ত তথ্য প্রকাশ করা হোক। প্রকাশ করতে চাইছিল না এসবিআই, ভারতবর্ষের ব্যাংক, সে প্রকাশ করতে চাইছে না। ভাবুন কোথায় যাচ্ছে দেশটা। ব্যাংক স্বাধীন সংস্থা, সে সরকারের ইশারায় প্রকাশ করতে চাইছে না। সুপ্রিম কোর্টের ধাক্কায় তাকে প্রকাশ করতে হচ্ছে। তাই আমরা সব জানতে পারছি। নিউমেরিক ডাটা দিচ্ছিল না তারা, ডিটেল দিচ্ছিল না তারা। ভারতবর্ষে অবশ্যই এটা একটা বড় কেলেঙ্কারি। এবং আজকে অর্থমন্ত্রীর স্বামী বলছে এ কেলেঙ্কারি শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর মধ্যে সব থেকে বড় কেলেঙ্কারি। এর থেকে সরকারের কাছে আর লজ্জিত হওয়ার কি থাকতে পারে? মোদি যদি প্রকৃতই মোদি সরকার স্বচ্ছতার পূজারী হয়, তাহলে সত্যটা স্বীকার করে বলুক তাদের ভুল হয়েছে, আর হবে না। হতে পারে নির্মলা সীতারামন কখনো অসৎ আমরা কথা বলিনি, তো
নির্মলা সীতারামনের মেয়ে যেটা বিয়ে দিয়েছিল সেখানে কোনো জাঁকজমক অনুষ্ঠান হয়নি। আমি সেটা পার্লামেন্টের মধ্যে বলেছিলাম যে দিদি আপনার মেয়ের বিয়েতে আপনি কিছু খাওয়ালেন না আমাদেরকে, কাউকেও খাওয়াননি, আমাদেরকেও খাওয়াননি, অন্তত আমাদের একটা করে লাড্ডু খাওয়ানো পার্লামেন্টের মধ্যে বলেছিলাম। তবু আপনার মেয়ের সংসার সুখের হোক, শান্তির হোক, আমি তার জন্য পার্লামেন্টের মধ্যে কামনা ব্যক্ত করেছিলাম। নির্মলা সীতারামন চোরে কথা বলছি না তো, নির্মলা সীতারামন অনেক টাকা সে কথা বলছি না। সাউথ ইন্ডিয়ায় ভোট করতে অনেক টাকা লাগে, তাই হয়তো তার ক্ষমতার মধ্যে কুলাচ্ছে না। দাদা লাল দিঘিতে প্রচুর মাছ মরেছে সেটা কথা না। দেখুন, আমার কথা হচ্ছে যে বহরমপুর শহরের একটা বিউটি স্পট বলতে যাকে বোঝান, একটা সৌন্দর্যের একটা প্রতীকের নাম লাল দিঘি। আমি একটা সময় এটার প্রতি আমার খুব মমত্ব বোধ আছে, খুব দরদ আছে, ভালোবাসা আছে, এই কারণে যে আমি একটা সময় যখন লাল দিঘি প্রায় ধ্বংস হয়ে যাচ্ছিল, ধ্বংস মানে পাড় ভেঙে গিয়ে জঙ্গল হয়ে কোনো মানুষ তাকাতো না, লাল দিঘির ধার দিয়ে কেউ যেতে চাইতো না সন্ধ্যের পর এই শহরের মা বোনেরা, কারণ লাল দিঘির আশেপাশে জঙ্গল থাকার কারণে সেখানে চোলাই মদ গাঁজার ছড়াছড়ি ছিল। আমি সেই লাল দিঘিটাকে বাঁধিয়ে তার জলকে বার করে সেটাকে খনন করে আরও সেখানে জল ধরনের ব্যবস্থা করে মাছ চাষ করে চারিপাশে পার্ক করে আমি একটা সৌন্দর্যায়ন করেছিলাম। তাই যখনই আমি ওখান দিয়ে যাই লাল দিঘিটাকে দেখি, ওটার সঙ্গে আমার স্মৃতি জড়িয়ে আছে। তো যখন শুনছি, আমি গাড়িতে করে কালকে এসেছি বুঝতে পারি, কারণ গাড়ির মধ্যে তো গন্ধ যায় না। আপনাদের কাছে যখন শুনলাম ওখানটায় পচা মাছের গন্ধ বাড়ছে, তখন আজ আমি নিজে ইচ্ছা করে লাল দিঘিতে গেছিলাম এবং সেখানে যাওয়ার পর দেখলাম হ্যাঁ, পচা মাছের গন্ধ, এলাকার মানুষ অতিষ্ঠ। সেখানকার মিউনিসিপ্যালিটির স্টাফদেরকে জিজ্ঞেস করলাম, ভাই তোমরা কিছু করছো? বলছে হ্যাঁ আমরা করছি, আস্তে আস্তে দেখছি কি করা যায়। তাহলে 2-3 দিন তো হয়ে গেল, 3-4 দিন হয়ে গেল, তাড়াতাড়ি করো। এই শহরের লোকটা শুধু নয়, এই লাল দিঘির ধারে হাজার হাজার রুগী আসে, বাইরে থেকে মানুষ আসে, সরকারি দপ্তরের যাতায়াত আছে, এটা একটা মেন রোড আমাদের। একদিকে ডিএম থাকে, একদিকে এসডিও থাকে, কারি কোনো মাথা ব্যথা নাই। বড় অদ্ভুত লাগলো আমার। আমি ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে পশ্চিমবঙ্গের যে পৌর দপ্তর আছে, পৌর দপ্তরের সেক্রেটারি, তার সঙ্গে কথা বললাম এটা কি হচ্ছে আপনাদের এখান থেকে? এমন পচা গন্ধ বার হচ্ছে, মানুষ টিকতে পারছে না, এটা একটা দুঃস্বপ্নের বাতাবরণ তৈরি হয়েছে। তো উনি বললেন না আমি দেখছি, আপনি একটু সময় দিন, আমরা যা করার করছি, ভালো লাগলে যদি ঝামেলা মিটে যায় আমরা খুশি হব। কিন্তু প্রশ্ন হলো এই অবস্থা কয়েকদিন ধরে কি করে চলছে আমাদের এই শহরে, আমার মাথায় ঢুকছে না। যেখানে পৌরসভা আছে, যেখানে এত কর্মচারী আছে, হাজার হাজার কর্মচারী সেখানটায় আছে, হাজার হাজার, যেখানে ডিএম আছে, এটা হেডকোয়ার্টার, এসপি থাকে, এসপির বাড়ি একদিকে, ডিএম এর অফিস একদিকে, এসডিও একদিকে, এত বড় মিউনিসিপ্যালিটির সামনে এরকম একটা পচা দুর্গন্ধ, কারোর কোনো মাথা ব্যথা নাই, এটা ভেবে আমার অবাক লাগছে। আমি সত্যি অবাক হয়েছি যে কেন সব বিষয়ে এত উদাসীনতা, এখানকার প্রশাসনিক উদাসীনতা এই শহরের সৌন্দর্যকে খতম করছে। আমি পাবলিক অ্যাকাউন্টস কমিটির পক্ষ থেকে রিং রোডে আবর্জনা স্তূপ সরানোর জন্য 1 বছর ধরে লড়াই করছি, আজও সম্পূর্ণ হয়নি, কিন্তু কাজ শুরু করেছে। এই চাপ দিতে কিছুটা কাজ শুরু করেছে, কিন্তু যেটা চাইছি সেটা হচ্ছে না, সেখান থেকে শিফট করানো হচ্ছে না, সেইখানটাই এদিক ওদিক করে ম্যানেজ করার চেষ্টা হচ্ছে। নতুন কোনো গার্বেজ হিপ, নতুন কোনো প্রসেসিং ইউনিট করে সেটাকে করা হচ্ছে না। তা আমাকে পৌর দপ্তরের যিনি অফিসার কলকাতা থেকে যার সঙ্গে কথা বললাম, তিনি বললেন যে আমরা এসটিপি বসানোর চেষ্টা করব, সোয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট বসানোর চেষ্টা করব, অর্থাৎ লালদিঘিতে যে জলটা আসে সেই জলটা যাতে শুদ্ধ অবস্থায় আসে তার চেষ্টা করবে আমাকে বলল। তাহলে দাঁড়াচ্ছে না কি? আমাদের বাংলায় কথা আছে না, চোর পালালে বুদ্ধি বাড়ে। বিইং ওয়াইজ আফটার দ্য ইভেন্ট, ঘটনা ঘটার পর বুদ্ধি বাড়ছে। তাও যদি সেই বুদ্ধিতে কাজ হয় খুশি হব, কিন্তু এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বহরমপুরের মানুষকে মুক্ত হওয়া দরকার। তার জন্য প্রশাসনের এখানকার ডিএম এর অফিস পাশে, লজ্জা লাগা উচিত, এসপি থাকে পাশে, কারো কোনো মাথা ব্যথা নাই, এসডিও থাকে পাশে, কি হচ্ছে এগুলো? ওখানে রবীন্দ্র সদন মতন এরকম একটা কালচারাল সেন্টার, পাশে কলেজ, এতগুলো নার্সিংহোম, কোনো মাথা ব্যথা নেই কাউরির। এখনো পর্যন্ত কয়েকদিন ধরে একই পচা গন্ধে মানুষ টিকতে পারছে না। একই সারা বাতাস দুর্গন্ধ হয়ে গেছে।
मैंने कभी यही नहीं कहा, कांग्रेस पार्टी ये नहीं कभी कहते कि निर्मला सीतारामन एक धनी महिला है। हो सकता है उनके पैसे की कमी है, लेकिन मोदी जी का तो पैसे की कमी नहीं है। इतने सारे चुनावी बॉन्ड, इतने सारे इलेक्टोरल बॉन्ड, और इसमें जो एक पैसे इकट्ठा हुए हैं लगभग 8,000 करोड़ रुपये से ज़्यादा, तो उनकी कुछ हिस्सा चुनाव के समय क्या मोदी जी खर्चा करने नहीं पाएंगे? मुझे लगता है कि दूसरे बजाय है, ये अलग कोई विषय है जिसके चलते सीतारामन जी चुनाव में हिस्सा नहीं लेना चाहती है। पैसा सिर्फ एक बहाना है, क्योंकि सारे बीजेपी पार्टी में पैसा की भरमार है। चुनाव के समय बीजेपी पार्टी पैसा की बहुचार करेगी, तो इसलिए ये जो बहाना बनाते हैं मेरे पास पैसा नहीं। मैं ये जरूर कहता हूं कि व्यक्तिगत रूप से निर्मला सीतारामन जी के पास पैसा ना भी हो सकते, मैं ये कहीं नहीं कहते कि उनके पास बहुत सारा धन है, लेकिन उनकी पार्टी तो धनवान है, उनकी पार्टी तो धनी पार्टी है, पार्टी की तो पैसा की कोई कमियां नहीं रही। तो इसलिए अगर मोदी जी को कहे तो तुरंत मोदी जी की पैसा की इंतजाम कर देंगे। और खासकर जब वित्त मंत्री खुद आई हो, हिंदुस्तान की वित्त मंत्री की जेब में अगर पैसा ना हो तो हिंदुस्तान के आम लोगों की जेब की हालत क्या होगी, ये समझ लो, ये सोच लो। বহরমপুরের মানুষ লোকসভাতে হাত বাড়ালেই আপনাকে পায়, যে কোনো বিপদে আপদে সর্বত্রই পায়। সেই জায়গায় দাঁড়িয়ে একটু দূর থেকে বহিরাগত তো বলা যায় না, যেহেতু দাঁড়াতে পারে, সেই জায়গায় বাইরে থেকে একটু এসে যদি দাঁড়ায়, সেই সুযোগটা থেকে তো তার মানুষ বঞ্চিত হবে। দেখুন, মানুষ কিসে বলছে, মানুষের বিচারের উপর ছেড়ে দিন, আমায় কেন জিজ্ঞেস করছেন? ভারতবর্ষের যে কোনো ব্যক্তির তার বৈধ নাগরিক হলে যে কোনো জায়গায় তার নির্দিষ্ট বয়স হলে সে দাঁড়ানোর সুযোগ পায়। আমার কোনো প্রার্থীর বিরুদ্ধে ব্যক্তিগত কোনো বিদ্বেষ নাই, অতএব ওই সামনে আমাকে প্রশ্ন করবেন না। আমার লড়াইটা রাজনৈতিক আদর্শগত বিচারধারার লড়াই, কোনো ব্যক্তির বিরুদ্ধে আমার কোনো রকমের অভিযোগ নেই। আমি ব্যক্তির উৎসাহ করে রাজনীতি করা পছন্দ করি না, ভোট করা পছন্দ করি না। সকলের দাঁড়ানোর অধিকার আছে, ক্রিকেটারের অধিকার আছে, ডাক্তারের অধিকার আছে, ব্যবসাদারের অধিকার আছে, সকলের অধিকার আছে। আমার সঙ্গে লড়াইটা রাজনৈতিক আদর্শগত বিচারধারার লড়াই। আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি, দ্রুত করতে সবার সাথে। জিটিভির নতুন নতুন খবরের আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন www.gtvlivenews.com।